জানো তো, প্রথমবার 9 মাসের ছোট্ট রিহানটাকে নিয়ে যখন একাই কলকাতা এসেছিলাম, তখন সেখান থেকে যে অভিজ্ঞতাটা আমার হয়েছিল, সেখান থেকে আরও বেশি করে মনের জোর নিয়ে, আরও বেশি প্রস্তুতি নিয়ে এবারে আবার পাড়ি দিচ্ছি একাই কানাডা থেকে কলকাতা। তবে আগের বারের জার্নি থেকে এবারের জার্নিটা পুরোটাই আলাদা। যেমন ধরো, আলাদা রুট, আলাদা এয়ারলাইন্স এবং সঙ্গে অ্যাসিস্ট করার বা পোর্টার বা স্ট্রলার, এমনকি হুইল চেয়ার, কোনো কিছুর সাহায্য ছাড়াই মোটামুটি এবারে আমি যাচ্ছি। এমনকি ব্যাসিনেট সিট বুক করলেও ব্যাসিনেট কিন্তু পাবো না, কারণ রিহান এখন 2 বছরের না হলেও ও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, আর তার সাথে বেড়েছে ওর দুষ্টুমিটাও। তাহলে বুঝতেই পারছো, এবারে আমার একাই রিহানকে নিয়ে কানাডা থেকে ইন্ডিয়া আসার গল্পটা পুরোটাই আলাদা হতে চলেছে। তাই আগের বারের মতোই এইবারও আমার মতো যারা একাই ট্রাভেল করছো, তাদের মনে সেই একইভাবে শক্তি আর সাহস জোগানোর জন্য আমার আজকের গল্প। আর সেই গল্পটা করতে করতেই পৌঁছে যাব কানাডা থেকে ইন্ডিয়া। চলো তাহলে এবার গল্পটা শুরু করা যাক। নমস্কার, কেমন আছো সবাই? মিষ্টি বঙ্গালের আরেকটা নতুন ব্লগে আমি সুদীপ্তা তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের বারের মতোই যথারীতি এবারেও সকালবেলা উঠে তন্ময়ের জন্য বেশ কিছু খাবার আমি বানিয়ে রাখলাম, কারণ আমি না থাকলে কিচেনে শুধু একটাই রান্না হয়, আর সেটা হচ্ছে চা। তাই যতটা পেরেছি ততটা আমি খাবার মোটামুটি বানিয়েই রেখে যাচ্ছি। এই যে এইটা দিয়ে এখন সকাল থেকে প্র্যাকটিস চলছে। কি অবস্থা, ঘরের পুরো লন্ডভন্ড অবস্থা। অবশ্য আগেরবার আমরা এয়ার ইন্ডিয়াতে গেছিলাম বলে আগেই বেরিয়েছিলাম, আর এইবারে আমরা যেহেতু এমিরেটসে যাব, তাই একটু দেরি করেই বেরোচ্ছি বলতে পারো। তাছাড়া এর আগে যতবারই আমরা কলকাতা গেছি ততবারই আমরা উবারে করে গেছি, কিন্তু এইবারে তন্ময় বলল যে না, ওই ওর গাড়ি করে ছেড়ে দিয়ে আসবে। তাই আমি ভাবলাম তাহলে যদি গাড়ি করেই যাও, তাহলে গাড়িটা কোথায় পার্ক করতে হয় বা কি কি নিয়ম বা কত টাকা লাগে, সেই ইনফরমেশনটাও তোমাদের সাথে শেয়ার করা যাবে। তো যাই হোক, ফাইনালি আমরা সমস্ত কিছু গুছিয়ে রওনা তো দিয়ে দিয়েছি। তবে জানো তো, এই রাস্তাটাতে আমি যখন আগের বার এসেছিলাম তখন থেকেই দেখছি কাজ চলছে, এখনো কাজ চলছে আর পরেও কাজ চলবে, কারণ এই রাস্তাটাতে এখন আমাদের মেট্রো হবে, মানে সাবওয়ে হবে, আর সেই কারণেই এই রাস্তাটাতে ভীষণ জ্যাম থাকে। তবে আজকের ওয়েদারটাও কিন্তু দেখো তন্ময়ের মতোই মুখ গোমড়া করে বসে আছে। আমরা কলকাতায় যাচ্ছি বলে যেমন তন্ময়ের মন ভার, ঠিক একই রকমভাবে আজকে আকাশেরও মুখটা ভার দেখো। তবে আমার কিন্তু মনে এখন একটাই চিন্তা, আর সেটা হলো তোমাদের রিহান বাবুকে নিয়ে। ওর বাবার থেকে ওকে যে কিভাবে আলাদা করব, সেটা নিয়েই ভারী চিন্তা আমার, জানো তো। কারণ এখন ওর সব থেকে প্রিয় মানুষটি হলো বাবা। বাবা ছাড়া ওর কখনোই চলে না। মানে আমরা যদি দোকানেও কোথাও যাই, ওর বাবা যতক্ষণ না গাড়ির থেকে বেরিয়ে ঠিকঠাক করে আসছে ওর কাছে, ততক্ষণ কিন্তু বাইরের গেটের সামনেই ওয়েট করে। ওকে এক পাও নড়ানো যায় না। আর আজকে আমি একা ছেলেটাকে নিয়ে যে কিভাবে যাব সেটাই ভাবছি। প্রচণ্ড কান্নাকাটি করবে কিন্তু আজকে। তবে এই চিন্তা করতে করতেই চলে এলাম এয়ারপোর্টের কাছে। নর্মাল যদি আমরা উবারে করে আসি তাহলে এই রাইট সাইডে যে রাস্তাটা আছে ওটা দিয়েই চলে যেতে হয়। তবে আমরা যেহেতু আজকে গাড়িটা পার্ক করব, সেই জন্য এই ডেলি পার্কিংয়ের রাস্তাটা ধরলাম। এখানে দেখো একটা এক্সপ্রেস পার্কিংয়ের ওয়ে আছে, সেখানে হচ্ছে ম্যাক্সিমাম 3 ঘন্টা, মানে 3 ঘন্টার বেশি ওখানে রাখা যাবে না। 3 ঘন্টার যদি বেশি হয় তাহলে এই ডেলি পার্কিংয়ে রাখতে হবে। সেই যে এখানে টাইমটা নোট হয়ে গেল, ব্যাস আবার যখন গাড়িটা নিয়ে বেরোবে তখন সেই টাইমটা নোট করা হবে, আর সেই অনুযায়ী এখানে টাকাটাও চার্জ হবে। আর 3 ঘন্টার বেশি থাকলে মোটামুটি পুরো দিনের টাকাটাই নিয়ে দেয়, সেইটা মোটামুটি এই $32 থেকে $35 এইরকম একটা চার্জ ওঠে। এইবার আমাদের সব থেকে বড় কাজটা সারতে হবে, আর সেটা হচ্ছে গাড়িটা পার্ক করা। এই যে গ্রিন লাইটগুলো জ্বলছে, এইগুলোর মানে হচ্ছে এইখানের পার্কিং স্পটগুলো খালি আছে, কিন্তু এই গ্রিন সিগন্যালটা ধরে যখনই এগোচ্ছি তখনই দেখছি সেই জায়গাটাতে কোনো না কোনো একটা গাড়ি আছে। তার মানে বুঝলাম যে পুরোটাই ভুলভাল। অগত্যা খুঁজতে খুঁজতে 1 তলা থেকে শুরু করে সেই 4 তলাতে গিয়ে গাড়িটা পার্ক করতে পারলাম। আর গাড়িটা যখন এগোচ্ছিল পার্ক করার সময়, তখনই আমি দেখে নিয়েছিলাম যে লিফটের সামনে 2টো ট্রলিও রাখা আছে, তাই দৌড়ে গিয়ে আগে ওই ট্রলি 2টো নিয়ে এলাম। আমার এইবারেতে সব থেকে চ্যালেঞ্জিং ব্যাপার যেটা লাগছে সেটা হচ্ছে রিহান প্রচণ্ড কাঁদছে। মানে জানি না বুঝতে পারছে কিনা যে ওর বাবাকে ছেড়ে ওকে যেতে হবে। ও প্রচণ্ড কাঁদছে, বাবার কোল থেকে নামছে না, আর বাবাকে বাদ দিয়ে আমাকে ওকে নিয়ে যাওয়াটা কিন্তু প্রচণ্ড একটা চাপের ব্যাপার। এই চ্যালেঞ্জটা কিন্তু আমাকে সবার আগে ফেস করতে হবে, দেখা যাক কি হয়। যাই হোক, চলো এবারে আস্তে আস্তে বরঞ্চ ভেতরে ঢোকা যাক। লাগেজ তো আমি টানছি, তবে রিহান কিন্তু ওর বাবাকে একদমই ছাড়ছে না।
তাই আমি ওর মাইন্ডটা ডাইভার্ট করার জন্য ওকে একটু নিয়ে নিলাম, কারণ আমার কাছেই তো ফাইনালি ওকে থাকতে হবে। আর তাছাড়া এইবারে তো আমার কাছে স্ট্রলারও নেই। আর আগের বারে যেহেতু স্ট্রলারটা আমাকে রিহানকে কোলে নিয়েই খুলতে হয়েছিল এবং সেটাকে আবার গুটিয়ে রাখতেও হয়েছিল, এবং তার জন্য আমি কোনোরূপ কারোর থেকে কোনো সাহায্য পাইনি, সেই জন্য ইচ্ছে করেই আমি স্ট্রলারটা আনিনি। আর তাছাড়া আগের বারের অভিজ্ঞতা থেকে একটা ব্যাগও আমাকে কেউ তুলে হেল্প করেনি, তাই মনে মনে ঠিক করেছিলাম যে এইবারে পুরো জিনিসটা একাই করব, কারোর থেকে কোনো হেল্পের দরকার নেই। তাই রিহানকে একাই কোলে নিয়ে দেখলাম যে ব্যাগটাও আমি একাই ঠেলতে পারি কিনা। তো যাই হোক, এইসব কথা নয় পরে আবার হবে। তো আমাদের ফ্লাইটটা অ্যাকচুয়ালি টার্মিনাল 1 থেকে ছাড়বে, আর এখন আমরা ওই দিকেই যাচ্ছি। অবশ্য আমাদের গাড়িটা যেহেতু পার্ক করে ঢুকছি, তাই আমাদের কিন্তু অনেকটা বেশি হাঁটতে হয়েছে জানো তো। কারণ নর্মালি যখন আমরা উবারে করে আসি তখন কিন্তু আমাদের এত হাঁটতে হয় না, মানে যখন ঢুকি এয়ারপোর্টের ভেতরে তখনই কিন্তু সামনেই মোটামুটি আমরা কাউন্টারগুলো পেয়ে যাই, কিন্তু এইবারে দেখছি অনেকটা ঘুরতে হলো। এরপর আমাদের আবার লিফটে করে লেভেল 3-এ যেতে হবে। এখানে দেখো সমস্ত কিছু কিন্তু লেখা আছে, তাই এই জিনিসগুলো যদি কেউ খেয়াল করে তাহলে কিন্তু অসুবিধা হওয়ার কথা না। কোন জায়গা থেকে ডিপার্চার হবে, কোথায় অ্যারাইভাল হবে, সমস্ত কিছুই কিন্তু লেখা আছে। চলো এবার বরঞ্চ নিচে যাই। এই যে আমরা পৌঁছে গেছি, তবে আমরা কিন্তু একটা কাজ আগেই সেরে নিয়েছিলাম, সেটা হচ্ছে ওয়েব চেকিংটা করে সেখানে সিটটা আগেই সিলেক্ট করে নিয়েছিলাম। কারণ ফ্লাইট ছাড়ার 48 আওয়ার্স আগেই ওয়েব চেকিং করা যায়, আর আগে থেকে সিটটা যদি সিলেক্ট করে রাখি তাহলে মনের মতো সিটও পাওয়া যায়। তবে এখানে কিন্তু দেখো আজকে ভিড় বেশি নেই। আমি ভেবেছিলাম আরও হয়তো অনেকটাই ভিড় হবে, কিন্তু সেই রকম ভিড় নেই। অবশ্য আমরা কিন্তু অনেক আগেই এসেছি, তাই খুব অল্প সময়ের মধ্যে আমরা কাউন্টারেও চলে এলাম। তন্ময় মোটামুটি ফর্মগুলো এখানে ফিল আপ করে নিই, আর সেই সুযোগে আমি তোমাদের কয়েকটা জিনিস দেখিয়ে নিই। যেমন ধরো এখানে ড্রোন, ব্যাটারি বা পাওয়ার ব্যাংক যদি থাকে তাহলে এমিরেটসদেরকে কিন্তু ইনফর্ম করতে হবে। আর হ্যান্ড লাগেজে কিন্তু অনেক কিছু জিনিসই নিয়ে যাওয়া বারণ, তাই এই জিনিসগুলো তোমাদেরকে আমি এই কারণেই দেখাচ্ছি যাতে তোমাদেরও প্যাকিংটা করতে সুবিধা হয়। আসলে কি বলতো, এখন তন্ময় আছে বলে এই ভিডিওগুলো আমি করতে পারছি, এরপরে রিহানকে সামলে কতটা ভিডিও করে উঠতে পারবো জানি না। তবে এখানে কিন্তু আরও একটা কথা বলে রাখি, আমার মতো এইরকম যাদের অবস্থা, মানে একাই বাচ্চাকে নিয়ে যাবে, তারা সব সময় চেষ্টা করো পিঠের একটা ব্যাগ নিতে। মানে হাতে যদি তোমাদের কোনো ব্যাগ না থাকে তাহলে কিন্তু তোমরা বাচ্চাকে যথেষ্টভাবে খেয়াল রাখতে পারবে। আর আমি যেহেতু রিহানের জন্য এক্সট্রা 5 কেজি নিতে পেরেছিলাম, তাই সেই কারণে রিহানের জিনিসটাও আমার এই পিঠ ব্যাগেতেই ঢুকিয়ে নিয়েছিলাম, আর ওরা কিন্তু একসাথেই ওয়েট করেছিল। তবে এখানে বলে রাখি যে এখানে কিন্তু 7 কেজি ল্যাপটপ সমেত ওজন হবে, মানে ল্যাপটপ ছাড়া কিন্তু 7 কেজি না, এটা কিন্তু মাথায় রেখো, না হলে কিন্তু আবার এক্সট্রা চার্জও দিতে হবে। এই ব্যাগগুলোকে যেমন তেমন করে তুলে দিলেও হবে না, মানে সাইড হ্যান্ডেল আপ করেই দিতে হয়। মানে যতগুলো ব্যাগ আছে সব ব্যাগগুলোকে শুইয়ে শুইয়ে এইভাবে ওয়েট করতে হবে। যাই হোক, একটা ব্যাগে তো দেখছি 22 কেজি, একটা ব্যাগে আছে 18 কেজি। ভাবলাম ভগবান, কিছুই তো নিলাম না, শুধু ডাইপারেরই ওজন এত হয়ে গেল। তবে এবারে যেহেতু স্ট্রলার, হুইল চেয়ার বা অ্যাসিস্ট্যান্ট কারোর কথাই বলিনি, তাই খুব একটা কিন্তু সেখানে সময়ও নষ্ট হয়নি। খুব তাড়াতাড়ি আমাদের ওখান থেকে বোর্ডিং পাসটা পেয়ে গেছিলাম। তবে বোর্ডিং পাসটা হাতে পাওয়ার পরেই কীরকম যেন একটু মনটা ভার হয়ে যাচ্ছিল, মানে অদ্ভুত একটা মিক্সড ফিলিং হচ্ছিল বলতে পারো। একে তো তন্ময় আমাদের সাথে যাচ্ছে না, ওর মনটা খারাপ, তারপর রিহানকে নিয়ে আবার একা যাওয়া, ও যে মাঝে মাঝে দৌড়ে দৌড়ে পালিয়ে যায়, সেটা কিভাবে যে ম্যানেজ করে ফাইনালি আমি কলকাতা পৌঁছাবো সেটাই কিন্তু এখন বারবার ভাবছি। তারপর আবার ফ্লাইটে ব্যাসিনেট নেই, এতটা রাস্তা যাব, এছাড়াও প্রথমবার দুবাই যাচ্ছি, তার উপর আমার কাছে আবার ট্রানজিট ভিসা নেই। আর কোনো কারণে যদি এয়ারপোর্টে বেশিক্ষণ স্টে করতে হয়, মানে 24 ঘন্টা যদি পেরিয়ে যায়, তখন কিন্তু ট্রানজিট ভিসা লাগবে। তো এইসব অনেক কিছুই ভাবছিলাম। তবে এত কিছুর মাঝেও কিন্তু বাড়ির মানুষগুলোর সাথে আবার এতদিন বাদে দেখতে পাবো, সেটার জন্য আনন্দও কিন্তু হচ্ছিল। তাই বলতে পারো সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তবে সব থেকে বেশি যেটা ছিল সেটা হচ্ছে ভয়কে জয় করা, মানে যাই হয়ে যাক না কেন ভয় পেলে চলবে না। আর সেইটা আমি আগের বারে যাওয়ার অভিজ্ঞতা থেকেই বুঝেছি। এখানেই দেখো, এখানে আবার ব্যাগগুলো যাতে ঠিকঠাক থাকে তার জন্য র্যাপিং করাও চলছে। অবশ্য অনেকেই ব্যাগগুলোকে এরকম অক্ষত রাখার জন্য র্যাপও করে থাকে। তবে এক্ষেত্রে বলে রাখি, আমার কিন্তু অলরেডি এয়ার ইন্ডিয়াতে আসার সময় 2 বার 2টো ব্যাগের চাকা নষ্ট হয়ে গেছে। আর আমার মতো এরকম তোমাদেরও কারোর ব্যাগগুলোর অবস্থা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানিও। এইখান থেকে আমরা যাচ্ছি IL-7। IL-7-এ আমাদের যেতে বলেছে, চেকিং হবে ওইখানে। চলো টাটা, বাই বাই, বাই বাই।
এবার ফাইনালি তন্ময়কে বাই বাই বলতেই হবে, ও কিন্তু আমাদের সাথে আর যেতে পারবে না। এইখান থেকে গেলাম আমরা চেকিং এর দিকে। আর এই সময়টাতে তো বেল্ট, ঘড়ি থেকে শুরু করে সমস্ত কিছুই আলাদা আলাদা করে ট্রেতে সাজিয়ে রাখতে হবে। তবে এই সময়টাতে কিন্তু আমার ভারী ভয় লাগছিল, কারণ এই সময়টাতে তো রিহানের জ্যাকেটটাও আমাকে খুলে রাখতে হয়েছে, যেটার সাথে ওর বেল্টটা বাঁধা ছিল। আর তোমরা আমাকে যারা অনেকেই জলের ব্যাপারে জানতে চেয়েছিলে, মানে নর্মালি কতটা জল অ্যালাউ করে, সেক্ষেত্রে বলে রাখি, বাচ্চা যদি থাকে তাহলে জলের বটল অ্যালাউ করে, এবং তোমরা 1 লিটার বা তোমাদের যতটা মনে হবে যে এতটা প্রয়োজন জল নিয়ে যাওয়ার, তোমরা সেটা নিয়ে যেতে পারো। এবং সেটা কিন্তু ট্রেতে ভালোভাবে আলাদা আলাদা করে রেখে দিলে তোমাদের সময়টা আর লাগবে না। নইলে আবার ব্যাগ খুলতে বলবে, বাচ্চা আছে কিনা দেখবে, তারপর বটলগুলো আলাদা আলাদা করে স্ক্যান করবে। তো এর থেকে বেটার হয় যে আগে থেকেই বটলগুলো যদি ট্রেতে সাজিয়ে রেখে দাও, তাহলে ঝামেলাটা অনেকটাই কম হয়। এবং তার সাথে আমার হাতের নোয়াটাও খুলতে বলেছিল, কিন্তু আমি যেহেতু বলেছিলাম না এটা আমি খুলতে পারবো না, তো সেই কারণে আমাকে তখন বলেছিল যে এইরকমভাবে আঙুলটাকে এরকমভাবে করে স্ক্যানিং ডিভাইসের ভেতর দিয়ে হেঁটে আসতে। আর এইভাবে যখন আমি ভেতরে গেলাম তখন দেখলাম কোনো অসুবিধাও হয়নি। তবে অ্যাপেল ওয়াচটা কিন্তু আমাকে খুলতে হয়েছিল। এই যে তোমাদের রিহান আমার কোলে, আমার পিঠে 10 কেজির ব্যাগ, আমি এখন হাঁটা দিয়েছি। কিভাবে আজকে ব্লগ করবো জানি না, কিভাবে তোমাদেরকে ইনফরমেশন দেবো আমি তাও জানি না, বাট আগে ঠিকঠাকভাবে গেটের কাছে পৌঁছানোটা সবার আগে দরকার। চলো। তবে এরপর আমার সব থেকে বেশি যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে রিহানকে নিয়ে। রিহান ওর বাবাকে যেহেতু দেখতে পাচ্ছিল না, তাই বাবা বাবা করে খুব কাঁদছিল, মানে পুরো মাটিতে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। ও কিছুতেই সামনে আর এগোচ্ছিল না। লাস্টে মোবাইল থেকে কোকোমেলানটা চালিয়ে তারপর একটু ঠান্ডা হতে আমরা আবার এগোলাম। আর এইদিকে দেখো আমার ব্যাগটাও গেল ছিঁড়ে। রিহান চল, রিহান গো, যাচ্ছে তো চলো। অবশ্য তোমরা যদি কেউ হাঁটতে না চাও তাহলে এইরকম গাড়িগুলোও কিন্তু এখানে আছে, তোমরা সেইগুলোতে যদি চেপে পড়ো তাহলে একদম গেটের সামনে নামিয়ে দেবে। অবশ্য আমাদের এই গাড়িটাতে করে উঠে কোনো লাভই ছিল না, কারণ একটু এগোনোর পরেই আমাদের লিফটে করে বা এসকালেটর থেকে নিচে নামতে হবে। নিচের তলাতেই মোটামুটি এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটাতেই মোটামুটি এয়ার ইন্ডিয়া, এমিরেটস বা আরও যেগুলো বাইরে যেসব ফ্লাইটগুলো ছাড়ে সেইগুলো মোটামুটি এখান থেকেই ছাড়ে। আমি যেটা দেখলাম, একটা জায়গাতে এলেই তোমরা মোটামুটি পেয়ে যাবে। মোটামুটি তো আমরা এখানে পৌঁছে গিয়ে ভাবলাম যে হাতে এখনো অনেকটাই সময়, ঠিকঠাক গেটে পৌঁছেছে কিনা সেটা একবার ভেরিফাই করে নিলাম টিকিটটা দেখে। যখন দেখলাম না সমস্ত কিছু ঠিকঠাক আছে, তারপর সেখান থেকে একটু রিহান বাবুকে নিয়ে ঘুরিয়ে নিলাম, কারণ উনি তো আবার এক জায়গায় বসে থাকেন না, ওনাকে তো পুরো জায়গাতে কোথায় কি আছে না আছে সেগুলো তো স্ক্যান করতে হবে, তাই উনি এখন স্ক্যানিং করতে বেরিয়েছেন। অবশ্যই একটু বাদেই যেহেতু বোর্ডিং স্টার্ট হবে, তাই রিহানকে নিয়ে একটু ডাইপারটাও চেঞ্জ করে নিয়ে চলে এলাম। আর সেই সাথে রিহানকে একটু খাইয়েও নিলাম, কারণ ও অনেকক্ষণই আগে খেয়েছে, কারণ ও এক জায়গায় কিছুতেই চুপচাপ বসে থাকবে না, কিছু না কিছু ওর সবসময় চাই, আর মাঝে মাঝেই বাবা বাবা করে শুধুই গড়াগড়ি খাচ্ছে। আর এর সাথে সাথে দেখলাম আমাদের ফ্লাইটটাও দাঁড়িয়ে আছে। তবে সত্যি বলতে কি, এর আগে প্লেন দেখে সেটার ভেতরে যাওয়ার জন্য মনে হয় এত এক্সাইটমেন্ট হয়নি যতটা এইবারে হচ্ছে, কারণ এই প্লেনটা হচ্ছে A380, এবং তোমরা হয়তো অনেকেই জানো যে এটা পৃথিবীর সব থেকে বড় প্যাসেঞ্জার ফ্লাইট। হ্যাঁ, তার উপর এটা আবার ডাবল ডেক, মানে 2টো তলা আছে। দেখতে পাচ্ছ প্লেনে যাবার কিন্তু 2টো রাস্তা আছে, উপরেরটা হচ্ছে বিজনেস ক্লাসে যাওয়ার জন্য, আর নিচেরটা হচ্ছে ইকোনমি ক্লাসে যাওয়ার জন্য। আর এর সাথে সাথেই দেখলাম এদিকে মোটামুটি বোর্ডিংও স্টার্ট হয়ে গেছে, এবং যাদের সাথে ছোট বাচ্চা আছে বা হুইল চেয়ার আছে বা ধরো স্ট্রলার আছে, তাদের কিন্তু সেপারেট লাইন, এবং তাদেরকে কিন্তু আগেই ভেতরে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। আর রিহান তো কিছুতেই এগোবে না, কারণ ওর পাসপোর্ট, টিকিট সমস্ত কিছু দিতে হবে, না হলেই চুল ধরে ঝুলে পড়ছে। আর যারা ধরো স্ট্রলার নিয়ে এসেছে তাদেরকে এইখানে জমা দিয়ে দিতে হচ্ছে। আর আমার সাথে আগেরবারে স্ট্রলার কালেক্ট করা বা স্ট্রলার জমা দেওয়ার সময় এতই ঝামেলা হয়েছে, মানে প্রচণ্ড টাইম টেকিং ইস্যু, বা পুরো জিনিসটাই যেহেতু নিজেকেই করতে হয়েছে, কেউ হেল্প করেনি, তাই এইবারে আমি ইচ্ছে করে স্ট্রলার আনিনি। তবে এক্ষেত্রে বলে রাখি যে কেউ যদি তোমরা স্ট্রলার আনতেই চাও তাহলে চেষ্টা করো যে আমব্রেলা স্ট্রলারগুলো আনা, ওইগুলো কিন্তু বেস্ট অপশন। তাছাড়া রিহান এখন হাঁটতেও পারে, তাই স্ট্রলারটা আমি অ্যাভয়েডই করলাম। তবে এই স্ট্রলারটা না নিয়ে এসে আমি ঠিক করেছি না ভুল করেছি সেটা পুরো জার্নিটা কমপ্লিট না হলে কিন্তু বলতে পারবো না। এবং আগের বারেই যখন কলকাতা থেকে আমরা ফিরেছিলাম তখনই কিন্তু রিহানকে ব্যাসিনেট দেয়নি, আর সেই কারণেই আমি বুঝেছিলাম যে এইবারে তো ব্যাসিনেট পাবোই না, কারণ ও এখন আরও বড় হয়ে গেছে। আর সেই কারণেই ইচ্ছে করেই আমি উইন্ডো সিটটা চুজ করেছিলাম।
আর সামনের সিটগুলোতে লেগ রুমটা যেহেতু পাওয়া যায়, সেই কারণে কিন্তু অনেকটাই সুবিধা। এই দেখো, এখানে একটা ছোট কুশন দিয়েছে, ব্ল্যাঙ্কেট দিয়েছে, আর এই হেডফোনটা দিয়েছে। তবে সামনের সিটগুলোতে কিন্তু খাবার যে টেবিলটা আছে সেটা কিন্তু একটু আলাদা, সেটা কিন্তু একটু কষ্ট করেই খুলতে হয়। তবে রিহানকে নিয়ে চুপচাপ বসে থাকবো সেটা তো আর হবে না। ও মোটামুটি ফ্লাইটে উঠেই আমার হাত ধরে ঘুরতে লেগে গেছে। পুরো ফ্লাইটটা ওকে নিয়ে ঘোরাতে হবে, জানো। কি করব, অগত্যা ওকে নিয়েই বরঞ্চ যাই, চলো একটু ঘুরেই আসি। সত্যি বলতে কি, বাচ্চাকে নিয়ে ট্রাভেল করতে হলে নিজেকেও বাচ্চাই হয়ে যেতে হয়, কি বলো। এই দেখো, মোটামুটি হাঁটতে হাঁটতে আমরা পুরো ককপিটের সামনেই চলে এসেছি, জানো। এই যে এই দরজাটা খুললেই ককপিট, আর তার পাশেই আছে ওয়াশরুম, আর এটা দিয়ে ওপরে গেলে বিজনেস ক্লাসে যাওয়া যায়। তবে পরে আরও বরঞ্চ ঘুরে দেখবো। আপাতত সিটে আবার ফিরে যাই, কারণ অলরেডি অ্যানাউন্স করছে, কারণ এবার ফ্লাইটটা টেক অফ করার সময় হয়ে গেছে। অবশ্য সিটে এসে দেখি রিহানকে এইরকম একটা ব্যাগ দিয়ে গেছে, যেটা নিয়েও অলরেডি খুলতে বসে গেছে। এই দেখ, এইটা এরকম পিঠের একটা ছোট্ট ব্যাগ হয়ে যাবে খুলে দিলে। আর আমাকে এরকম একটা পাউচ ব্যাগ মতো দিয়েছে, সেটাতে এক পেয়ার মোজা, টুথপেস্ট, টুথব্রাশ, একটা ইয়ার প্লাগ আর এই আই মাস্কটা দিয়েছে। তবে এইসব দেখতে দেখতেই মোটামুটি ফ্লাইট ছাড়ার সময় হয়ে গেছে। তাই রিহানকে কোলে নিয়ে ওর আবার আলাদা বেল্ট দিয়েছে, জানো। ওই বেল্টটা দিয়ে ভালো মতো বেঁধে নিয়ে যেই প্যাসিফায়ারটা আমি দিয়েছি, ব্যাস অমনি সঙ্গে সঙ্গে থু করে ফেলে দিল, জানো। মানে ওর এমনই একটা হাব ভাব ছিল যেন প্যাসিফায়ার খাওয়ার আমার বয়স আছে নাকি, হ্যাঁ এগুলো কেউ খায়, এইরকম একটা ব্যাপার ছিল ওর। তারপর কি করব, ও যেহেতু এখনো বটলে অন্তত দুধটা খায়, সেই জন্য বটলটাই ওকে দিলাম। অ্যাটলিস্ট কানে তো ঝিঝিটা ধরবে না। যাই হোক, আস্তে আস্তে ফ্লাইটের চাকা ছাড়লো ক্যানাডার মাটি, আর ধীরে ধীরে বিল্ডিংগুলো ছোট হতে হতে মেঘে ঢেকে গেল। অবশ্য ফ্লাইট টেক অফ করার কিছুক্ষণ পরই কিন্তু রিহানের ডাইপারটা চেঞ্জ করতে গেছিলাম। অবশ্য এয়ার ইন্ডিয়াতে ওয়াশরুমে নিয়ে যেতে রিহানকে যে অসুবিধাটা হয়েছিল, সেটা কিন্তু এমিরেটসে হয়নি, কারণ এমিরেটসের প্রত্যেকটা জায়গায় ভীষণ পরিষ্কার এবং ওয়াশরুমটাও যথেষ্ট পরিষ্কার। আর রিহানের অদ্ভুতভাবে কীভাবে যে ওর ওয়াশরুমটা পছন্দ হলো আমি জানি না। ও মানে যতবার ওকে আমি বলেছি যে ডাইপার চেঞ্জ করতে যাব ওয়াশরুমে, ও প্রত্যেকবারই কিন্তু ওয়াশরুমে এসেই ডাইপার চেঞ্জ করেছে। আর মোটামুটি এখানে যতগুলো টিস্যু ছিল সব টেনে টেনে বের করে মোটামুটি আর্ধেক ওই নষ্ট করে ফেলেছে, জানো। কিন্তু কি করব, ওকে তো আমাকে ঠান্ডা রাখতেই হবে। রিয়ান তো মোটামুটি চেঞ্জ করে এসে বেশ ভালো মতোই এনার্জি ড্রিঙ্ক নিয়ে কার্টুন দেখতে বসেছে। এবং তোমরা যারা আমার আগের বারে ট্রাভেলের ভিডিওটা দেখেছিলে তারা জানো যে আমি একবারও স্ক্রিনটা দেখতে পাইনি, সবকটা স্ক্রিনই আমার খারাপ ছিল। কিন্তু এইবারে সমস্ত কিছু ঠিকঠাক আছে, আর এটা দেখেই আমার ভালো লাগছে। আর ওই কার্টুনটা যখন দেখছিল তখন ওকে একটু বিজি রেখে আমি এখানের এই সিটটাকেও ঠিক করে নিলাম। যদিও এর সাথে একটা পাম্প করার মেশিন দিয়েছিল, কিন্তু আমি ওটা আনিনি, এক্সট্রা আবার জায়গা নেবে বলে আমি মোটামুটি মুখ দিয়ে এটা ফুলিয়ে নিয়েছি। আর এটার হাইট মোটামুটি নর্মাল যে সিটগুলো থাকে সেই সিটের হাইটেই, তো সেই জন্যই এটা নিয়ে আসা। এবার দেখা যাক এটা কতটা কাজে লাগাতে পারি। আর এইদিকে এইসব করতে করতেই দেখলাম আমাদের লাঞ্চও দিয়ে দিয়েছে। লাঞ্চ আসার সঙ্গে সঙ্গে রিহানের এতটাই খিদে পেয়েছিল যে রিহান সঙ্গে সঙ্গেই ব্রেডটা তুলে নিয়েছে। আর এইদিকে আছে জিরা রাইস, বাটার চিকেন, আর তার সাথে একটা মিক্সড ভেজ মতো দিয়েছিল। এদিকে একটা ওয়েট ওয়াইপস দিয়েছে, এখানে আছে 2টো গোলাপজাম, এখানে রায়তা, আর সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে কাটলারিগুলো। এগুলো সবগুলোই কিন্তু স্টিলের, কোনোটাই কিন্তু প্লাস্টিকের বা কাঠের না। তবে এতটা পর্যন্ত তো ঠিকই ছিল, কিন্তু যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে রিহানের খাবারটা যখন আমি চেয়েছিলাম তখন আমাকে একটু ওয়েট করতে বলেছিল, এবং সেই ওয়েটটা ছিল 2 ঘন্টা। মানে 2 ঘন্টা পরেও যখন আমি রিহানের খাবারটা পাইনি, তখন আমি কিন্তু গিয়ে বলেছিলাম যে আমার বাচ্চার জন্য কেন কোনো খাবার নেই। তো 2 ঘন্টা বাদে আমাকে যে খাবারটা দিয়েছিল সেটা হচ্ছে একটা পাল্প, মানে 6 থেকে 7 মাসের বাচ্চাদের যে পিওর এগুলো পাওয়া যায় না, ওই রকম একটা পিওরে দিয়েছিল। অবশ্য আমি বলেছিলাম যে ও অনেকটাই যেহেতু বড়, ও পিওরে খাবে না। তো আপনারা যদি অন্য কোনো খাবার যদি অ্যারেঞ্জ করতে পারেন তাহলে প্লিজ দেখবেন। যদিও আমি রিহানের জন্য খাবার নিয়ে এসেছিলাম, কিন্তু এই কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই কারণে যে বাচ্চার বয়স যদি 1 বছর থেকে 2 বছরের মধ্যে হয় তখন তারা মোটামুটি ভালোই খাবার খায়, মানে ভালো মতো 5 বার তারা খাবার খায় এবং সেগুলো সলিডই খায়। তো সেই রকমভাবে তোমরা ভেবে কিন্তু তাদের খাবার নিয়েই আসবে। যদি এয়ারলাইন থেকে খাবার পাও তাহলে খুবই ভালো, না হলে নিজেদের বাচ্চাদের খাবার চেষ্টা করবে যতটা পরিমাণে আনা যায়। যাই হোক, খাবার সেরে মোটামুটি রিহানকে একটা বই নিয়ে এখন আমি বসিয়ে দিয়েছি।
ও এখন বই দেখছে, কি দেখছে তো আমি জানি না, কিন্তু দেখছে। কারণ স্ক্রিন টাইমটা আমি যতটা পারি চেষ্টা করি অ্যাভয়েড করার। তাই ওর জন্য বই বা কালার এই জিনিসগুলো আমি নিয়ে এসেছি, এইগুলো নিয়ে ওকে এনগেজ রাখার চেষ্টা করেছি। তারপরে তো একটু বই টই উল্টেই আবার উনি বেরোলেন ওয়াকে, কারণ ও কিছুক্ষণ ছাড়াই শুধুই বেরিয়ে পড়ছে আর লোকজনদের সাথে গল্প করছে, তাদেরকে ঘুরে ঘুরে দেখছে। আর এরই মধ্যে মোটামুটি রিহান বাবু যে কতগুলো বন্ধু পাতিয়ে ফেলেছে, মানে 8 থেকে 80 সবাই মোটামুটি ওর সাথে গল্প করছে। আর তার সাথে জানো তো আরও একটা কথা বলা হয়নি, এই জার্নিটা মেমোরেবল করে রাখার জন্য আমাদের কিন্তু ফটোও তুলে দিয়েছে। আর এই ফটোগুলো কিন্তু অদ্ভুত জানো, প্রথমে এরকম দেখো পুরো সাদা হয়ে থাকে, তারপর আস্তে আস্তে কিছুক্ষণ বাদেই পুরো কালার্ড ফটো হয়ে যায়। দারুণ লেগেছে আমার এই ব্যাপারটা। এদিকে তো সময় এখন অনেকটাই হয়েছে এবং আমাদের মোটামুটি পুরো ফ্লাইটটাই এখন অন্ধকার হয়ে গেছে। কিন্তু রিহান বাবুর তো এইবারে চোখে কোনো ঘুমই নেই, ও মোটামুটি এখন রাত জাগা পাহারাদারদের মতো ঘুরে বেড়াচ্ছে। তবে ফ্লাইটে যে লাইটটা জ্বলছে সেটাও কিন্তু বেশ দারুণ লাগছে বলো। তবে রিহানকে যে একটু ধরে বেঁধে ঘুম পাড়াবো সেটার কিন্তু কোনো উপায় নেই। আগের বারে যখন ইন্ডিয়া গেছিলাম তখন কি সুন্দর ব্যাসিনেটের মধ্যে আরামে ঘুমোতে ঘুমোতে গেছিল জানো, আর আমি খাবারটাও ঠিকঠাক মতোই খেয়েছিলাম। কিন্তু এইবারে ওকে সামলাবো না খাবার খাবো না কি করব, একটুও ছেলের চোখে ঘুম নেই। যাই হোক, রিহানকে অনেকক্ষণ বাদেই মোটামুটি একটু ঘুম পাড়াতে পেরেছি। ও অবশ্য একটু ঘুমিয়ে পড়ার পরে চায়ের কাপটা যেই হাতে নিয়ে একটু স্ক্রিনটা অন করেছি, ব্যাস অমনি আবার উঠে পড়ল। এই যে এই সিট বেল্টটা ওকে দিয়েছে, আর এইটা মোটামুটি ও একবারও হাতছাড়া করেনি। যেখানেই গেছে এই সিট বেল্টটাকে নিয়ে সঙ্গে করে গেছে জানো। অবশ্য ওকে আরও একবার নিয়ে গিয়ে চেঞ্জ করিয়ে এসে দেখি এখানে অলরেডি মার্গারিটা পিৎজা দিয়েছে। তবে এবারে কিন্তু দুজনের জন্য 2টো পিৎজা। আর এই পিৎজা দেখেই রিহানের তো আর মোটামুটি আনন্দ ধরে না, ও পিৎজা খেতে ভীষণ ভালোবাসে। মানে বাড়িতে আমি ওকে নর্মাল যে ব্রেড আর বাটারটা দিই এটাই ওর কাছে পিৎজা, মানে এইরকম যে কোনো ব্রেড জাতীয় জিনিস দেখলে ও সেটাকে পিৎজা ভাবে। আর ব্যাস এইখানে পিৎজাটা মোটামুটি একাই পুরোটা খেয়ে নিল। আর পিৎজা খেয়েই রিহানের পেটটাও ভর্তি। আর ব্যাস বাবু দিব্যি একটা ঘুম দিয়ে দিয়েছে। আর আমি তো বললামই যে যেহেতু ও বড় হয়ে গেছে তাই ওকে ব্যাসিনেটে আর ঘুম পাড়ানো যাবে না, তাই চেষ্টা করলাম এইরকমভাবেই একটা সিট বানিয়ে নেবার। এদিকে অবশ্য সময় কিন্তু অনেকটাই বেরিয়েছে, প্রায় ভোর। আর এই ভোরের আলো ফুটতেই দেখলাম অসাধারণ এক দৃশ্য, যেদিকেই চোখ যাচ্ছে শুধু বড় বড় পাহাড়। আর দারুণ লাগছে দেখতে, দেখো আমি মুগ্ধ হয়ে দেখছিলাম আর ওয়েট করছিলাম কখন হাজার হাজার মাইল জুড়ে বালি দেখতে পাবো। কারণ আমি কখনো মরুভূমি দেখিনি জানো তো, সেই জন্যই যেন এই ইচ্ছেটা আরও প্রবল হয়েছিল। তবে এই ট্রাভেল ফুটরেস্টটা কিন্তু ভীষণ কাজে দিয়েছে জানো। এটার জন্যই রিহানকে এত সুন্দরভাবে একটা বিছানার মতো ব্যবস্থা করে দিয়েছি, আর সেই কারণেও এত ভালোভাবে ঘুমোচ্ছে। তোমরাও কিন্তু এই ফুটরেস্টটা নিয়ে আসতে পারো, এটা কিন্তু সত্যি ভীষণ কাজের জিনিস। থাক ছেলেটা বরঞ্চ এখন একটু ঘুমোক, আর আমি জানলাটা দিয়ে সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে যাই। আর দেখতে দেখতে দেখো প্লেনটা এখন অনেকটাই নিচে নেমে এসছে, আর 2 ঘন্টার মধ্যে আমরা দুবাইতে পৌঁছেও যাব। আর এখন দেখো চারিদিকটাতে শুধু বালি আর বালি, কি অপরূপ লাগছে তাই না। ভাবছিলাম রিহানটা একটু বড় হলে ওকে নিয়ে দুবাইতে ঘুরতে যাব, দারুণ লাগছে বলো। আর এইসব দেখতে দেখতেই দেখলাম এদিকে আমাদের সকালের ব্রেকফাস্টও এসে গেছে। ব্রেকফাস্টে ছিল শসা, গাজর, টমেটো, আর এদিকে ছিল কিছু ফ্রুটস, ছিল ব্রেড, বাটার, আর মেন ডিশে ছিল উপমা, একটা ডাল আর পরোটা। আর এটা দেখেই আমি তখন বলেছিলাম যে আমি তো ভেজ অর্ডার দিইনি, আমি নন ভেজ অর্ডার দিয়েছিলাম, কারণ আমার এখানে কোনো কিছুই নন ভেজ নেই। তো তখন আমাকে জানানো হয়েছিল যে নন ভেজ কিছু নেই, সবই ভেজই এসছে, তাই আপনাকেও এটাই দেওয়া হয়েছে। কিন্তু একটু পরেই আমি বুঝতে পারলাম যে নন ভেজও আছে এবং নন ভেজ অনেককেই সার্ভ করা হচ্ছে। আর রিহানের জন্য যেহেতু কোনো খাবার ছিল না, তাই আমি বারবার বলেছিলাম যে ননভেজ কোনো মিল যদি থাকে তাহলে সেটা দেওয়ার জন্য, কারণ এখানের কোনো খাবারই রিহানকে আমি দিতে পারতাম না ফলটা ছাড়া। আর আমি বারবার বলার পরেও যখন চেঞ্জ করে দেয়নি, তখন আমি অন্য যে এখানে কেবিন ক্রু ছিল তাকে গিয়ে আমি আমার এই ট্রেটা দিয়ে দিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে এখানে যদি কোনো ননভেজ মিল থাকে তাহলে দেবেন, কারণ আমি ননভেজ মিলই আমি অর্ডার দিয়েছিলাম। এবং তার সাথে আমি এটাও বলেছিলাম যে আমার বেবির জন্য কিন্তু কোনোরূপ কোনো খাবার প্রোভাইড করা হয়নি। এবং তারপরেই আমি 2 মিনিটের মধ্যেই দেখলাম আমারও একই রকম ননভেজ মিল চলে এলো এবং সেখানে দেখলাম যে ব্রেড, বাটার, সিনামন কেক, বেকড পটেটো, একটা চিজ অমলেট,
চিকেন সসেজ, মাশরুম দিয়ে কিছু একটা ছিল, আর এখানে ছিল ওটস, ইয়োগার্ট এবং তার সাথে ছিল ফল, মানে প্রচুর খাবার ছিল। এবং যেখান থেকে রিহানকেও বেশ ভালো মতো আমি খাওয়াতে পেরেছি। আমি অমলেটও দিয়েছি, ব্রেডও দিয়েছি, ফ্রুটও দিয়েছি, ও কিন্তু বেশ ভালো মতোই খেয়েছে। এবং সেখান থেকে আমি এটাও বুঝলাম যে এদের কাছে কিন্তু খাবার থাকে, তাই যদি একটু ভালোভাবে রিকোয়েস্ট করা যায় এবং যদি সেটা মনে হয় যে করা দরকার, তাহলে অবশ্যই করা উচিত, যেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বুঝেছি। আর এখন ফ্লাইট থেকে নামার আগেই দিয়েছে একটা গরম জলে ভেজানো তোয়ালে, আর যেটা দিয়ে মুখ মুছে সত্যিই ফ্রেশ লাগছিল। তবে এদিকে ধীরে ধীরে জানলার কাছে চোখ যেতেই দেখলাম বাড়িগুলো খুবই সামনে থেকে দেখা যাচ্ছে। বুঝলাম আর কয়েক মিনিটের অপেক্ষা, কারণ এইদিকে সিট বেল্টের সাইনটাও অন হয়ে গেছে। তাই রিহানকে আবার সিট বেল্টটা বেঁধে নিয়ে আবার কিছুক্ষণের জন্য বসতে হলো। তবে ও কি বসবে, ও সমানে কাঁই কুঁই করে যাচ্ছে। অবশ্য কিছুক্ষণের মধ্যেই মেঘ সরিয়ে নিচে নামতে নামতে আস্তে আস্তে ফ্লাইটের চাকা ছিল দুবাইয়ের মাটি। তবে ওভারঅল এই ফ্লাইটে কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা বেশ ভালো ছিল, কারণ এখানে কিন্তু অনেকেই ছিল যারা একাই ছোট্ট ছোট্ট বেবিদেরকে নিয়ে ট্রাভেল করছিল, এবং এয়ার হোস্টেসরা কিন্তু ভীষণই ভালোভাবে তাদেরকে কেয়ার নিয়েছে। বিশেষ করে যারা খুব ছোট বাচ্চা, মানে ধরো ব্যাসিনেটে শুয়ে আছে, মাকে কিন্তু যথেষ্টভাবে সেক্ষেত্রে হেল্প করছে। এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। এমনকি আমার সাথে এমন একজনের আলাপ হয়েছিল যার মেয়ের বয়স মাত্র 2 মাস, আর তিনিও কিন্তু তার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে একাই দুবাই যাচ্ছিলেন। এবার আস্তে আস্তে আমাদের ফ্লাইট থেকে নামার পালা। তবে ফ্লাইট থেকে বেরিয়েই কিন্তু তোমরা পোর্টার সার্ভিসও পেয়ে যাবে, মানে যারা পোর্টার সার্ভিস অ্যাভেল করতে চাও তারা কিন্তু পেয়ে যাবে। তবে আমাকে যেহেতু ব্যাগ এখান থেকে কালেক্ট করতে হবে না, মানে বেল্ট থেকে কোনো ব্যাগই আমাকে নিতে হবে না, তাই আমার পোর্টারের খুব একটা দরকার ছিল না। তবে এখন কিন্তু রিহান বাবু এতটাই টায়ার্ড যে ও কিন্তু আমার কোলে, মানে ও আমার কোলে আর আমার পিঠে 10 কেজির ব্যাগ, আর এইটা নিয়েই আমরা মা ছেলে রওনা দিলাম নেক্সট ফ্লাইট ধরার উদ্দেশ্যে। তবে তোমরা আর একটা জিনিস খেয়াল করেছো কিনা জানি না, এদিকে কিন্তু গল্প করতে করতে ভিডিওটা বেশ লম্বা হয়ে গেছে। তাই দুবাইতে নামার পর আমরা কি কি করলাম, কোথায় গেলাম, কি কি প্রসেস ফলো করলাম, বা কিভাবে বাকি জার্নিটা কমপ্লিট করলাম, সেইটা না হয় ডিটেলস ভিডিও আমি পার্ট 2-তে দেবো। তাই আমার সাথে দুবাই অবধি জার্নিটা তোমরা কেমন এনজয় করলে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এই ভিডিওটা প্লিজ পারলে অন্যদের সাথেও শেয়ার করে দিও, কারণ অনেকেরই কিন্তু এই ইনফরমেশনগুলো কাজে লাগবে। আজকে তাহলে টাটা, কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি পার্ট 2টা নিয়ে আসছি। ভালো থেকো। আমরা বরঞ্চ মা ছেলে মিলে একটু দুবাই এয়ারপোর্টটা ঘুরে দেখি।